হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা চরমভাবে ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থা সবকিছুই ভেঙে পড়বে। খুশি হোক না কেন বিএনপি জামাত, নির্বাচন হবে না। নির্বাচন হতে দেব না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে। এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, পচা শামুকে পা কাটতে পারে। সুতরাং সাধু সাবধান। প্রতিবেশী ভারতের অবস্থানটা কি? হঠাৎ করে ভারতের একটা ইউ টার্ন আমরা দেখছি। মেসেজটা একেবারে ক্লিয়ার। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। যত খুশি হোক না কেন বিএনপি জামাত, নির্বাচন হবে না। নির্বাচন হতে দেব না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না। লাউড এন্ড ক্লিয়ার। ইট ইজ লাউড এন্ড ক্লিয়ার। আমাদের নেতা সচিবালয়ের জয় রোজারে এবং আল জাজিরায় স্পষ্ট ভাষা বলে দিয়েছে, আমাদের সহিংসতা ভেতর দিয়ে নিয়ে যাবেন না। সহিংসতার পথে নিয়ে গেলে কারো খোঁজ পাওয়া যাবে না। সেই জন্য আপনাদের দেশে প্রবাসে সবাইকে তৈরি হতে হবে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের সেই সংগ্রাম নামতে হবে। এই খুনি ফ্যাসিস্ট ইউনিটকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতেই থাকবে। দর্শক, এতদিন আমরা জানতাম কিংবা এতদিন শুনে আসছিলাম যে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা না পুরোটাই আওয়ামীপন্থী কিংবা আওয়ামী লীগের উপরে ভর করেই তারা তাদের সম্পর্ক তৈরি করতে চায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক, এরকম ব্যাপার অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ভারতের একটা ইউ টার্ন আমরা দেখছি এবং এই ইউ টার্ন আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়া, বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ছুটে আসা বাংলাদেশে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা, এই ঘটনার মধ্য দিয়ে টের পাচ্ছিলাম। কিন্তু এবার বোধহয় ব্যাপারটা একেবারে খোলামেলা হয়ে গেল। গতকালকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের যে মিটিং হয়েছে, মিটিংটা অন্তত 40 মিনিট দীর্ঘ মিটিং হয়েছে। সেই মিটিংটাকে নিয়ে আমরা ক্যাজুয়ালি বলেছিলাম যে তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের মিটিং হয়েছে। কিন্তু সেই মিটিংয়ের ভেতর থেকে যে বার্তাটা বেরিয়ে আসলো, সেই বার্তা এখন পরিষ্কার করে দিচ্ছে ভারত বিএনপির ওপরে আস্থা রাখছে এবং ভারত চাইছে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক তারেক রহমানের নেতৃত্বে। কি বার্তা পাওয়া গেল প্রণয় ভার্মার সঙ্গে মিটিংয়ে তারেক রহমানের? গণমাধ্যমের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। এটা ভারতের কথা, এটা ভারতের প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রীর বার্তাটা প্রণয় ভার্মা তারেক রহমানকে দিয়েছেন, তেমনটা নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকে। বিস্তারিত খবরে বলা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকালকে বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এই বৈঠকটা 40 মিনিট দীর্ঘ বৈঠক হয়েছে। ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আবার বলছি, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। মেসেজটা একেবারে ক্লিয়ার। ভারতের প্রধানমন্ত্রীর মেসেজ তারেক রহমানের কাছে প্রণয় ভার্মাকে দিয়ে যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই পরিচালিত হবে, এটা ভারত চাইছে, এটা ভারতের চাওয়া। তার মানে হচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং। এই আলোচনা যখন চলছে তখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন সাংবাদিকের এরকম কথাও শুনছি যে কিছুদিন আগে জামাতের আমির যেমন বললেন যে ভারতের এক কূটনীতিবিদের সঙ্গে তার বৈঠক হয়েছে, যেটা তিনি গোপন রাখতে বলেছিলেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জামাতের আমির সেটা প্রকাশ করে দিয়েছেন। তার মানে কি ভারত এটাও চাইছে যে জামাতও ক্ষমতায় আসলে তাদের সমস্যা নেই, জামাতের সঙ্গেও এক ধরনের সম্পর্ক তৈরি করতে চাইছে। এরকম আলোচনা যখন ছিল তখন এই বার্তাটা প্রণয় ভার্মার এই বার্তাটা একটা স্পষ্ট মেসেজ দেয় যে ভারত মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখন বিএনপির উপরেই ভর করতে চাইছে। সৌজন্য সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এই মাহাদি আমিন, যিনি চেয়ারপারসনের প্রেস সচিব, সালেহ শিবলি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন, তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ভারতীয় হাইকমিশনের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন এবং বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে
বিশ্ব নেতারা তারেক রহমানের বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেওয়াকে যেমন অভিনন্দন জানাচ্ছেন, তেমনি তারা চাইছেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক। যেটা প্রণয় ভার্মার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে, অন্যদের ব্যাপারে এত স্পষ্ট করে বলা হয়নি। কিন্তু অন্যরা কি বললো সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতে আমার মনে হয় যে 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের অবস্থানটা কি। প্রতিবেশী ভারতের অবস্থান এর আগে আমরা জানতাম যে তারা মূলত আওয়ামী কেন্দ্রিক যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশে, এরকম অভিযোগ রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায়। সেই ক্ষেত্রে আবার উদাহরণ দেওয়া হয় একেবারে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছিল। মুক্তিযুদ্ধ নিয়ে নানান বিতর্ক করার তো আর এখন লোকের অভাব নেই, এবং লোক নতুন নতুন করে গজাচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন নতুন বয়ান দেওয়ার ক্ষেত্রে। গতকালকেও একজন বিতর্কিত সম্পাদক, একটা পত্রিকার, একটা পত্রিকার বিতর্কিত সম্পাদক, তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, মানে বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, মুক্তিযুদ্ধ ওই সম্পাদক করেছেন, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশের নতুন ইতিহাস হয়তো সেভাবেই রচিত হবে। যে আলোচনায় ছিলাম যে ভারত এখন মনে করছে যে আওয়ামী লীগের পরে বিএনপির সঙ্গে সম্পর্ক, যদিও বিএনপির সঙ্গে তারা তো এর আগে কাজ করেছে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে ছিলেন, বেগম খালেদা জিয়া 10 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, সেই সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আমরা দেখেছি। সুতরাং এটা নতুন কোনো তথ্য নয়, কিন্তু বাজারে চলমান যে প্রচারণা যে ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করতে চায়, সেই প্রচারণার বোধহয় অবসান আপাতত হলেও অবসান ঘটতে চলেছে, এবং ভারত তার যে অবস্থান, সেই অবস্থান পরিষ্কার করে দিয়েছে, তারা চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। এতে করে কি একটু বেশি চাপে পড়ে গেল জামাত এনসিপি? হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করবো। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেটা ভোট দিতে যাবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024 নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই। আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে, তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ, এত কিছু আমাদের মধ্যে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কিনতে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেওয়ার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেওয়ার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, তাই জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে, এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে, আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি, সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, কারণ 2008 নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে, এবং প্রত্যেকটা ঘরে এই বার্তায় পৌঁছে দিতে হবে, প্রত্যেক ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে নৌকা মার্কা নেই, সেখানে কেউ ভোট দিতে যাবে না। আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই, এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা। কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে, দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে পারলো কে পারলো না, কে করলো এত দোষ টাকানোর সময় এখন নাই, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে, ব্যালট নাই, ভোট নাই, এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে, এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সেটাই করতে হবে। আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে, আমরা ইলেকশন করতে চাই, আমরা বিএনপির মতো বর্জন করি না, কারণ জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে।
নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে, কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচন যাতে অর্থবহ হয়, আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে, ভোটের মালিক জনগণ, জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি 50%-এর উপর ভোটার ভোট দিতে পারবে না, এটাই তো আসল কথা। তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনৈতিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাবো। যে শুধু কথা বলে হবে না, প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে। কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটের নৌকা মার্কা থাকতে হবে, এটাই আমাদের বক্তব্য। নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যে যেখানে ব্যালট নাই, ব্যালটের নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা। হ্যাঁ, এরা কিছু হ্যাঁ না ভোট করাবে, সে ভোটের ওই যেমন জিয়াউর রহমান করছিল 110% ভোট পড়ছিল, না বাক্স পাওয়া যায়নি, সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে, ধোকা দিয়ে আমাদের সংবিধান, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে। তো যতই তারা করুক, দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, সে বিশ্বাস আমার আছে। সম্মানিত দর্শক, আজকে যে ভিডিওটি করছি এটি জনস্বার্থে, এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কোনো কামনা বাসনা নেই। এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা, হাজারো বিপদ বিপত্তি, অভাব এবং অভিযোগ, বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে, সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, পরিস্থিতি কী হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে, সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিএনপি বিপদে পড়বে, তারেক রহমান সাহেব বিপদে পড়বেন, জামাত বিপদে পড়বে, জামাতের আমির বিপদে পড়বেন, আর এনসিপি যারা নেতৃবৃন্দ তারা তো বটেই, আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন। এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম, যে ছোট্ট একটা ঘটনা ঘটবে, এটা বারুদের মতো বা স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কবে পড়বে আমরা সেটা জানি না, এখনও তো গত 17 মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারপরে সরকারের যে ব্যর্থতা, চারিদিকে দুর্নীতির যে মহোৎসব, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা, ক্লান্তি, সব কিছু টকবগিয়ে ফুটছে। তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর, ক্ষোভ দেখানোর, রাগ দেখানোর, ক্রোধ দেখানোর, সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে ভারত, পাকিস্তান, তারপর আমেরিকা, এই দেশগুলো না আমাদের দিকে একেবারে যাকে বলে ওত পেতে আছে। এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে, তারপর ঈগল বা শকুন তারা দূর আকাশে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে, আমরা যারা একটু ভাবতে পারি, কল্পনা করতে পারি, এই দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা রীতিমতো শুকিয়ে যায়। তো এরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা, যে সমস্যাটা সরকার ইচ্ছে করে সমাধান করতে পারে। সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিক। দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না। এবং গত কয়েক বছরে, 5 থেকে 6 বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে। অজপাড়াগায় একেবারে গ্রাম অঞ্চলে, যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত, জ্বালানি কাঠ, গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে উপাদান রয়েছে, জ্বালানির উপাদান, সেগুলোকে মিক্স করে গ্রাম বাংলার মা বোনেরা, ভাই বোনেরা তারা একটা বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে তারা সেই জ্বালানি চাহিদা মেটাতেন। এবং 70 দশকের গ্রাম বাংলার 100% জ্বালানি ছিল এরকম প্রাকৃতিক নির্ভর। কিন্তু এখন এই জ্বালানিটা চলে আসছে সিএনজিতে, এলএনজিতে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে। তো এই যে সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাসে এখন চরাঞ্চল, প্রত্যন্ত চরাঞ্চল, সেখানে একটু সংগতিপূর্ণ পরিবার, তারাও কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে, তারাও কিন্তু এখন সেখানে সোলার পাওয়ার ব্যবহার করছে। তো সেই দিক থেকে এই যে সিলিন্ডার যে গ্যাস, এই গ্যাসের যে মূল্যবৃদ্ধি এবং এই গ্যাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এটি নিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মানুষ ক্ষোভে ফুটছে। এবং এই সিলিন্ডার গ্যাস নিয়ে যদি ন্যূনতম একটি বিক্ষোভ হয়, প্রতিটি ঘরে, এই ঢাকা শহরের 1 কোটি লোক রাস্তায় নেমে আসবে, মা বোনেরা। এবং এটা একটা ভয়াবহ, যে কোনো একটা আন্দোলনে যদি শিশুরা এবং মহিলারা জড়িত হয়ে যায়, যেটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল, তাহলে সেটি আর নিয়ন্ত্রণ করা যায় না। এবং ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হলো, সেই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়টাও কিন্তু পুরুষেরা ব্যর্থ হয়েছিল, নারীরা বের হয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল, উপলক্ষ ছিল যে রুটির দাম বেড়ে গেছে, তো সেই রুটির দাম কমানোর জন্য, দেখেন তেমন কিছু না, রুটির দাম বেড়ে গেছে, সেই রুটির দাম কমানোর জন্য মেয়েরা ওই যে রুটি বেলে যে বেলুন, সেই বেলুন হাতে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসলো, পুরো প্যারিসের রাস্তা ঘুরে গেল রমণীতে। আর পুরুষরা এই সুযোগে লাফিয়ে পড়লো, একটা বিপ্লব হয়ে গেল, ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেল। এখন এই বাংলাদেশে যে বিপ্লব হয়েছে 17 মাস আগে, বা যে গণঅভ্যুত্থান হয়েছে, এটা নিয়ম হলো যখন একটি গণঅভ্যুত্থান হয়, সেটা একটা কাউন্টার গণঅভ্যুত্থান হয়, একটা বিপ্লব হয়, তার একটা প্রতি বিপ্লব হয়, এবং সঙ্গে সঙ্গে। এবং যেখানে এই জিনিসগুলো ঘটে না, প্রতি বিপ্লব হয় না, সেখানে প্রথম বিপ্লবটা সফল হয় না। সব জায়গাতেই বিপ্লব প্রতি বিপ্লব হয়, সেটা কিউবাতে ধরেন, ভেনেজুয়েলাতে ধরেন, চিলিতে ধরেন, এমনকি রাশিয়াতে ধরেন, সব জায়গাতেই একাধিকবার বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে। 1917 সালে যে রুশ বিপ্লব, এরপরে বলশেভিক, মেনশেভিক থেকে শুরু করে একেবারে লেনিন আসা পর্যন্ত একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো বাংলাদেশে আমরা গত 17 মাস যাবৎ যা দেখছি, এটা প্রকৃত চিত্র নয়। পর্দার আড়ালে কত বিপ্লব যে পুলিশের মধ্যে হয়েছে, কত বিপ্লব যে সেনাবাহিনীর মধ্যে হয়েছে, জুডিশিয়ারিতে হয়েছে, আমলাতন্ত্র হয়েছে, সেক্রেটারিয়েট হয়েছে, একমাত্র যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন কাউন্টার বিপ্লব হয়ে গেছে। অন্যদিকে যারা ক্ষমতায় বসছেন, যমুনাতে কর্তা ব্যক্তি, তারাও টের পান যে ক্ষমতার চেয়ারটা কতটা গরম। তো এই যে টকবগিয়ে সারা বাংলাদেশ ফুটছে,
এই ফুটন্ত বাংলাদেশে একেবারে সাধারণ একটি ঘটনা, সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে আর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এখানে সরকারের বিনিয়োগ এবং এই সাপ্লাইটা ঠিক করা সরকারের জন্য আসলে হাইয়েস্ট 48 ঘন্টা সময় দরকার। এমনকি সিএনজি মানে ফুয়েলিং পাম্পের বা এলএনজি পাম্পের সেই পাম্প স্টেশনগুলো বন্ধ করে হলেও যদি গাড়িগুলো বন্ধ করে যদি মানে বাসার যে রান্না বাড়ার গ্যাসটা সরবরাহ করা হয় এই সময়টাতে, শীতের এই সময়টাতে, এটা সরকারের জন্য অনেক। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।